করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২,৩০৫, নতুন শনাক্ত ২,৬৮৬ জন। বিশ্বে একদিনে সর্বোচ্চ ২,৩৬,০০০-এর বেশি শনাক্ত, ভারতে গত ৩ দিনে আক্রান্ত লক্ষাধিক। ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী ৩ লাখ, নেপালে বন্যা ভূমিধসে মৃত ২৩। সিরিয়ার ইদলিবে ত্রাণ বন্ধে মানবিক বিপর্যয়ের শঙ্কা, চীন ও রাশিয়ার বিরোধিতায় অনিশ্চিত চুক্তি। আপনাদের সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। শুরুতে বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণের খবর। দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২,৩১২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২,৬৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১,৮১,১২৯ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মোট ১১,১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ১,৬২৮ জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৮৮,০৩৪ জন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এদিকে টানা তৃতীয় দিন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। একদিনে ২,৩৬,০০০-এর বেশি শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ১,২৬,০০,০০০-এর বেশি। সেই সাথে বেড়েছে প্রাণহানি। নতুন করে ৫,০০০-এর বেশি প্রাণহানি নিয়ে মৃত্যু ছাড়িয়েছে ৫,৬২,০০০। প্রতিদিনই করোনা ইস্যুতে হচ্ছে নতুন রেকর্ড। গত কয়েকদিনের সব রেকর্ড ভেঙে শুক্রবার বিশ্বে হয়েছে আক্রান্তের নতুন রেকর্ড। ২,৩৬,০০০-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রেও। দ্বিতীয় অবস্থানেই আছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রে একদিনে ৭১,৫০০ মানুষে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এটাই দেশটিতে একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশটিতে ২৪ ঘন্টায় মারা গেছে ৮৫০। পরিস্থিতি বিবেচনায় ফেস মাস্ক বাধ্যতামূলক করেছে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউড কর্তৃপক্ষ। নির্দেশ না মানলে গুনতে হবে জরিমানা। এদিকে এক জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা পরিস্থিতি সামাল দেয়া পন্থার সাথে একমত নয় ২/৩ মার্কিন নাগরিক। ব্রাজিলের শুক্রবার করোনায় ১,২৭০ জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ৪৫,০০০। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১৮ লাখ ছাড়ালো। শনিবার মেক্সিকোতে ৬৫০ নতুন মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়ালো ৩৪,০০০। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ২,৯০,০০০। সংক্রমণ নিয়ন্ত্রণে ফেস মাস্ক ব্যবহারে কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। গত মাসে বাড়ির বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক করে কর্তৃপক্ষ। এদিকে ১০ জুলাই থেকে ৭৫ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাজ্য, তবে তালিকায় নেই যুক্তরাষ্ট্র। ইউরোপের ২০ দেশের নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি ১৫ জুলাই থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় দ্বিতীয় দফা লকডাউনের ৭ম দিনে ২১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় সংক্রমণ বাড়ায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে আলজেরিয়া। বিস্তার রুখতে নিজ দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। এদিকে হংকংয়ের স্থানীয় পর্যায়ে বেড়েছে করোনার সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় সোমবার থেকে সব স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিল্যাম প্রশাসন। জাপানে টানা দ্বিতীয় দিনের মতো ২০০-র বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। করোনা ভাইরাসের উৎপত্তির ঘটনা তদন্তে চীনে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষ দল। প্রাণিবিজ্ঞানে বিশেষজ্ঞ ২ কর্মকর্তা চীনা বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে এ তদন্ত করবে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ভারতে ক্রমেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। প্রতিদিন হচ্ছে নতুন রেকর্ড। টানা 2 দিন 25,000-এর বেশি দৈনিক শনাক্তের রেকর্ড ভেঙে শুক্রবার নতুন আক্রান্তের সংখ্যা 27,500-এর বেশি। নতুন করে প্রাণ গেছে 5 শতাধিকের। দেশটিতে মোট প্রাণহানি 22,000-এর বেশি আর আক্রান্ত ছাড়িয়েছে 8 লাখ। 30 জানুয়ারি প্রথম করোনা শনাক্ত হয় ভারতে। শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্রমে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। কয়েক দফা লকডাউনের মেয়াদ বাড়িয়েও উন্নতি হয়নি পরিস্থিতির। এরপর জুনে কড়াকড়ি শিথিলের পর আবারও বেড়েছে সংক্রমণ। গত 3 দিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা 7 থেকে 8 লাখে পৌঁছেছে। ভারতে দিনে গড়ে করোনা শনাক্ত হচ্ছে 20,000 জনের। সরকারি হিসাবে আক্রান্ত প্রতি 100 জনে মৃত্যু হচ্ছে 4 জনের। শুরুর ধাক্কা কাটিয়ে করোনার সংক্রমণ বৃদ্ধি রুখে দিয়েছিল কেরালা। তবে শুরু থেকেই মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ছে লাগামহীনভাবেই। 24 ঘন্টায় 7,500-এরও বেশি নতুন রোগী শনাক্ত হওয়ায় রাজ্যটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে 2,38,000। তামিলনাড়ু ও দিল্লির সংক্রমণও 1 লাখের বেশি। জুনের শেষ সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। তবে ভারতে আশার আলো দেখাচ্ছে সুস্থ হওয়ার সংখ্যা। এরই মধ্যে 5 লাখের বেশি মানুষ সংক্রমণ কাটিয়ে উঠেছেন। সরকারি হিসাবে আক্রান্তের বিপরীতে প্রাণহানির হারও কম। এদিকে করোনার প্রতিষেধক আবিষ্কার নিয়ে শোনা যাচ্ছে 2 রকম বক্তব্য। 2 জুলাই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানায় 15ই আগস্ট স্বাধীনতা দিবসের সকালে করোনা টিকা আবিষ্কারের ঘোষণা দেওয়া হবে। তবে আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয় আগামী বছরের শেষ নাগাদ হয়তো আবিষ্কার হতে পারে করোনা টিকা। যদিও গতকালই টিকা ইস্যুতে আশার বাণী শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, ভারতে একদিনে 27,000-এর বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন করে কড়াকড়ি আরোপের কোনো সম্ভাবনা আছে কিনা? সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকার যথেষ্ট উদ্বিগ্ন, কারণ বলা চলে যে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত 3 দিন ধরে যে পরিমাণ সংক্রমণ যে হারে বাড়ছে সেটা কার্যত প্রথমত কারোর অনুমানে ছিল না। ফলে এখন যে পরিস্থিতি, দেশের কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না কোনো সংক্রামিত রোগীকে ভর্তি করার জন্য। নির্দিষ্টভাবে কোভিড যে হাসপাতালগুলো করা হয়েছিল সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এমনকি কিছু ট্রেনের কোচ, কিছু বাস, তার মধ্যেও এই সংক্রমণ যারা সংক্রামিত তাদের চিকিৎসার জন্য আলাদাভাবে কেবিন তৈরি করা হয়েছিল সেগুলোও ভর্তি। ফলে একটা অসহনীয় পরিস্থিতি গোটা দেশে, এবং এর মোকাবিলা কীভাবে করতে হবে সেটা কিন্তু সরকারও পরিষ্কারভাবে বলতে পারছে না। সরকার শুধু একটাই কথা বলছে যে নিয়মবিধি মেনে চলা, স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলা, এর বাইরে কিন্তু কিছু করণীয় নেই। তবু অনেক মানুষ এখনও অজ্ঞ আছেন, তারা বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন না। তবে সরকারিভাবে প্রচার যেভাবে চলছে এবং এখনও পর্যন্ত যে পরিস্থিতি সেটা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। বিশেষ করে আমি জানাচ্ছি গত 3 দিন ধরে গোটা দেশে যে হারে সংক্রমণ বেড়ে গেছে তা বলা চলে কার্যত বিস্ময়কর। জয়দীপ, আপনি যেমনটি বলছিলেন যে গোটা দেশেই গত কয়েকদিনে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে করোনার সংক্রমণ, সেই সাথে কিন্তু পশ্চিমবঙ্গেও লকডাউনের মধ্যে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। এর কারণ আসলে কি? এর নিয়ে বিভিন্ন রকমের সমীক্ষা হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি, যেটা বিস্ময়কর ঘটনা সব মহলই বলছে যে বিভিন্ন হাইরাইজ অ্যাপার্টমেন্টে যারা থাকেন, অর্থাৎ উচ্চবিত্ত শ্রেণীর মানুষ যারা সাধারণ ভিড় বা পরিবহন এইসব জায়গায় যারা কম থাকেন, তারা কিন্তু ভীষণভাবে সংক্রামিত হচ্ছেন। তাদের সংক্রমণের হার 70 গুণ মানে প্রায় বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে যে উচ্চবিত্ত যারা, তারা কীভাবে সংক্রমিত হচ্ছেন, যারা সাধারণ মানুষজনের সঙ্গে ভিড়ে বা গণপরিবহন ব্যবহার করেন না, তারা কিন্তু বেশি সংক্রামিত হয়ে যাচ্ছেন। যে বিষয়টি সকলের কাছে উদ্বেগের হয়ে যাচ্ছে, তাহলে কি এটি বায়ুতে পরিবাহিত হচ্ছে, যে হাওয়ার মাধ্যমে এটি সংক্রামিত হচ্ছে, তাহলে তো এটি সামাজিক সংক্রমণ বা গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে গেছে। কিন্তু সরকারিভাবে গোষ্ঠী সংক্রমণ এই ঘোষণা না করা হলেও যেটা দেখা যাচ্ছে যে সরকার এখন লকডাউন চলছে, তুলনামূলকভাবে যেগুলো নির্দিষ্টভাবে কন্টেইনমেন্ট জোন সেখানে ভিড় কমেছে, কিন্তু সংক্রমণ দেখা যাচ্ছে নতুন নতুন এলাকায়। শুধুমাত্র গরিব মানুষ বস্তি এলাকায় যারা থাকেন বা যারা ভিড়ের মধ্যে চলতে বাধ্য হন, গণপরিবহন ব্যবহার করেন, তারাই যে শুধুমাত্র সংক্রামিত হচ্ছেন তা নয়।
যারা উচ্চবিত্ত, যারা নির্দিষ্টভাবে প্রায় লকডাউনের শুরু থেকে নিজেদেরকে আলাদা করে রেখেছিলেন, তাদের মধ্যেও কিন্তু সংক্রমণ দেখা দিচ্ছে, যা যথেষ্ট উদ্বেগের। আমরা জেনেছি বাংলা সিনেমার অনেক শীর্ষ অভিনেতা অভিনেত্রী, তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে, তারা নিজেদের যথেষ্টই সুরক্ষিত রেখেছিলেন। ফলে এই সব মানুষের মধ্যে কিভাবে সংক্রমণ ছড়ালো তা কিন্তু গবেষক যারা বিশেষজ্ঞ তাদেরকে ভাবাচ্ছে, এবং এই ক্ষেত্রে সরকারকে কি করণীয় সেক্ষেত্রে কিন্তু সেই একটি বিষয় ঘুরে আসছে, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ফেস মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। জয়দীপ সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টানা বৃষ্টিতে ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। শুক্রবার আসামের আরও 2 জেলায় বন্যার পানি প্রবেশ করেছে বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নতুন প্লাবিত জেলা দুটিতে 1,07,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ নিয়ে আসামের মোট 14 জেলার 724টি গ্রাম প্লাবিত হলো। পানিবন্দী 3.5 লাখ মানুষ। 6 জেলার মোট 41টি আশ্রয় কেন্দ্রে 2,500 মানুষ ঠাঁই নিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 46,000 হেক্টর ফসলি জমি। আগামী কয়েকদিন আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে অরুণাচল প্রদেশে 2টি পৃথক জায়গায় ভূমিধসে এক শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে। ভারতের হরিয়ানা ও পাঞ্জাবে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার। চণ্ডীগড়ে 36 ডিগ্রি ও হিসার রাজ্যে 39 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। নেপালে টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 23 জনের মৃত্যু হয়েছে। বাস্তুহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কাস্কি ও লামজং জেলায় একাধিক ভূমিধসে 10 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে অন্তত 30 জন। কাস্কি জেলার বিভিন্ন অংশে টানা বৃষ্টির জেরে 3টি পৃথক জায়গায় ভূমিধসে 7 জন প্রাণ হারিয়েছে। পুলিশ জানায় পোখরার শরংকোট গোথাদির ভূমিধসে 3 শিশুসহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়। এদিকে পোখারায় পৃথক ভূমিধসে মারা গেছে আরও 3 জন। অন্যদিকে জাজারকোট জেলায় 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কালীমাটি ও হুসারে ভয়াবহ ভূমিধসে সিদ্ধার্থ হাইওয়ে বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। সিঙ্গাপুরের জাতীয় নির্বাচনে আবারও জয় পেয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি। এবারের ভোটে পার্লামেন্টের 93 আসনের মধ্যে 83টি আসনে জয় নিশ্চিত করেছে দলটি। তবে 2015 সালের তুলনায় কমেছে সমর্থন। প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি পেয়েছে 10টি আসন। 1965 সাল থেকে ক্ষমতায় আছে পিএপি। করোনা মহামারীর মধ্যেই শুক্রবার অনুষ্ঠিত হয় ভোট। এবারের নির্বাচনকে করোনা মহামারী মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ ইস্যুতে জনমত যাচাইয়ের পরীক্ষা হিসাবে দেখা হচ্ছিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 45,000। আবারও ক্ষমতায় আসছেন বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। 2004 সাল থেকে ক্ষমতায় থাকা লি সিয়েন জানিয়েছেন, এই মেয়াদের পর আর ক্ষমতায় থাকার আগ্রহ নেই তার। সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর বিষয়ে একমত হতে পারেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার দ্বিতীয় দফা ব্যর্থ হয় উদ্যোগ। এদিকে ত্রাণ সরবরাহে আন্তর্জাতিক চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কায় সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ ইদলিব। খাদ্য ও ওষুধ সংকটের শঙ্কায় যুদ্ধবিধ্বস্ত সিরীয়রা। সিরিয়ায় বিদ্রোহীদের শেষ ঘাঁটি ইদলিব প্রদেশ। উত্তর পশ্চিমের এই অঞ্চলে কমপক্ষে 28 লাখ মানুষ নির্ভর করে আন্তর্জাতিক ত্রাণের উপর। অবরুদ্ধ এই অঞ্চলে দীর্ঘ সময় মানবিক সহায়তা দিয়ে আসছিল জাতিসংঘ। এই কার্যক্রমে সিরীয় সরকারের অনুমতির প্রয়োজন ছিল না। তবে 10 জুলাই আন্তর্জাতিক চুক্তি শেষ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। সীমান্ত বন্ধ হলে তাতে বড় বিপদে পড়ব আমরা। এতে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যাবে, অনাহারে মারা যাব আমরা। প্রতিবেশী তুরস্ক থেকে 2 রুটে ত্রাণ আসতো ইদলিবে। পশ্চিমা দেশগুলো এই রেজলিউশনের পক্ষে থাকলেও তা চাচ্ছে না চীন ও রাশিয়া। রাশিয়া যদি ত্রাণ সরবরাহের দায়িত্ব নেয় তবে এটা আমাদের জন্য নিরাপদ হবে না। ওরা আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, ওদের উপর আস্থা রাখতে পারছি না। চুক্তির মেয়াদ বাড়াতে অবশ্য জোর চেষ্টা চালাচ্ছে ইউরোপ। ইদলিবের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাগিদ দিচ্ছে জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বখ্যাত সাংস্কৃতিক স্থাপনা হাজিয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তর করতে ডিক্রি জারি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাদুঘর মর্যাদা নাকচ করে তুরস্কের একটি আদালতের রায়ের পরপর এই ডিক্রি জারি করা হয়।
তুরস্কের সর্বোচ্চ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেটের রায়ে বলা হয় 1934 সালে মসজিদ হিসাবে স্থাপনার ব্যবহার বন্ধ করে জাদুঘর হিসাবে ব্যবহারের যে সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছিল তা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রায় ১৫০০ বছর আগে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান গির্জা হিসাবে প্রতিষ্ঠিত হয় হাজিয়া সোফিয়া। পরে অটোমান শাসকরা এটিকে মসজিদে রূপান্তর করেন। 1934 সালে কামাল আতাতুর্কের শাসনামলে এটিকে জাদুঘরে পরিণত করা হয়। করোনা পরিস্থিতিতে বন্ধ ফ্লাইট, তবে এরপরও উড়োজাহাজে ভ্রমণের আমেজ নেয়ার সুযোগ মিলছে তাইওয়ানের এয়ারপোর্টে। সেখানে চেক ইন সহ সব কার্যক্রম হলেও ছেড়ে যায় না কোনো উড়োজাহাজ। ভ্রমণের সময় কী ধরনের সতর্কতা মানতে হয় তাও জানানো হচ্ছে ভ্রমণ পিপাসুদের। ঠিকমতো নিয়ম মানা যাত্রীদের দেয়া হচ্ছে পুরস্কারও। তাইওয়ানের তাইপে আন্তর্জাতিক বিমানবন্দর। করোনা পরিস্থিতিতে ফ্লাইট বন্ধ থাকলেও ভিড় যাত্রীদের। যথারীতি চেকিংয়ের সব কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। ভ্রমণের সময় কী ধরনের সতর্কতা মানতে হয় তাও জানানো হচ্ছে, তবে সবই মিছে মিছে। বিমানবন্দর ছেড়ে যায় না কোনো উড়োজাহাজ। মহামারীর কারণে সব স্থবির, চালু হয়নি আন্তর্জাতিক এয়ারপোর্টগুলো, তাই দীর্ঘ সময় ধরে ভুক্তভোগী ভ্রমণ পিপাসুরা। আবার অনেকেই কখনো আসেননি তাইপে এয়ারপোর্টে, তাদের ভিন্ন অভিজ্ঞতা দিতেই এই আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সাধারণ মানুষকে জানায় দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কার্যক্রমে অংশ নেন 10,000 মানুষ। যারা সব নিয়ম মেনেছেন তাদের 30 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ফেসবুকে একদিন তাইপে আন্তর্জাতিক এয়ারপোর্টের এই আয়োজন দেখি, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানে এসেছি। আমি খুবই সৌভাগ্যবান, কারণ প্রতিযোগিতায় জিতেছি। ইতিবাচক সাড়া মেলায় আবারও এ ধরনের আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।